wheat. These are the jute, paddy, wheat. These are the major crop of alluvial soil. Both food crop and cash crops are cultivated in this soil. Food crop and cash crops. ফুড ক্রপ মানে যেটা স্পেসিফিক্যালি খাওয়ার জন্য ব্যবহার হয়, আর ক্যাশ ক্রপ মানে স্পেসিফিক্যালি যেটা থেকে আমরা অর্থনৈতিক হেল্প পাই, যেমন হচ্ছে জুট, এটা একটা ক্যাশ ক্রপ, তারপর হচ্ছে তুলো, এটা একটা ক্যাশ ক্রপ, এইরকম। কি কোথায়? অ্যালুভিয়াল সয়েলে তো হ্যাঁ, তুমি ধান ধরো খারিফ শস্য হিসেবে ব্যবহার করছো, গম রবি শস্য হিসেবে ব্যবহার করছো, দুটোই হয়। আলু উত্তরপ্রদেশে আমি যদি ধরে নিই, উত্তরপ্রদেশে ধানও হচ্ছে, আবার রবি শস্য হিসাবে গমও হচ্ছে, দুটোই হবে। আচ্ছা, তাহলে এবার চলে এসো রেড অ্যান্ড ইয়েলো সয়েলের ক্ষেত্রে যেটা আমরা লিখছিলাম। রেড অ্যান্ড ইয়েলো সয়েল is mainly rich in both. Red and yellow soil is mainly rich in potash and phosphate, and generally poor in lime, and lime মানে চুন, ম্যাগনেসিয়াম। কোনখান থেকে বলো? The red and yellow soil is rich in potash and generally low in, মানে সেন্টেন্স এদিক ওদিক হতে পারে, অসুবিধা নেই, low in lime and magnesium. এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে রেড অ্যান্ড ইয়েলো সয়েল, এটার না আবার দুটো চরিত্র আছে। চরিত্র বলতে এর একটা ফাইন গ্রেন সয়েল আছে, আর একটা সয়েল আছে কোর্স গ্রেন সয়েল। এই যে ফাইন গ্রেন সয়েল আর কোর্স গ্রেন সয়েল, এটা কেন হয় বলো তো? গ্রেনের পার্থক্যটা একই সয়েলের মধ্যে কেন হয়, এটা বলা উচিত এতক্ষণ ক্লাসের পর। গ্রেনের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক? গ্রেন মানে কি? পার্টিকেল সাইজটা। তাহলে যত বেশি ওয়েদার্ড হবে, যেটা কম ওয়েদার্ড হয়েছে সেটা পার্টিকেল সাইজটা কি হবে? বেশি বড় থাকবে, অর্থাৎ কোর্স গ্রেন হবে। আর যেটা বেশি ওয়েদার্ড হচ্ছে, দীর্ঘকাল সময় ধরে ওয়েদার্ড হচ্ছে, সেটা কিছুটা স্মল সাইজ থাকবে, একদম পার্টিকেল সাইজ স্মল হবে, এবং তার টেক্সচার কিছুটা লাইট হবে, যেটাকে আমি বলছি তোমার খুব স্মুথ গ্রেন যেটা বলা যেতে পারে। এগুলো কোন শিলা থেকে তৈরি হচ্ছে? দেখো, মিনারেল এবং রক, এই দুটো কম্পোজিশনকে আগে বুঝতে হবে, খুব ভালো করে বুঝো। আগে মিনারেল, রক্স, fragments of rocks, ঠিক? এই মিনারেল কি? মিনারেল হচ্ছে ন্যাচুরালি অকারিং কেমিক্যাল কম্পাউন্ড। এটা ডিফারেন্ট কেমিক্যাল কম্পাউন্ড থাকে যেগুলোকে আমরা মিনারেল বলি, এটা ন্যাচুরালি তৈরি হয়। এই মিনারেলের অ্যাসেম্বলেজ হয়ে রক ফর্মেশন হয়, অর্থাৎ রক্সের ভিতরে মিনারেল আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের মিনারেল। এবার দেখো, এই রকস্টার ভিতরে এক্স, ওয়াই, জেড এরকম ডিফারেন্ট মিনারেলের কম্পোজিশন আছে। এবার ধরো এই রকসটা যখন ওয়েদার্ড হচ্ছে, তখন ওয়েদার্ড মেটেরিয়াল হিসাবে আমরা মাটি পাচ্ছি। তো অ্যাকচুয়ালি মাটিটা কি? ওয়েদার্ড মেটেরিয়াল, তো রক থেকে আমরা পাচ্ছি। ফলে এখানে যে যে মিনারেলগুলো আছে এই রকটাতে, আই মিন এই অঞ্চলের মাটিটাতে, এই পার্টিকুলার রক থেকে, তাহলে সেই মিনারেলগুলো ওই পার্টিকুলার মাটির ক্ষেত্রে বেশি অ্যাডেড হবে। এবার এই কোন মাটি তৈরি হচ্ছে, ওই পেরেন্ট মেটেরিয়ালের চরিত্র বলছিলাম না আমি? পেরেন্ট মেটেরিয়াল যে ধরনের মিনারেল দ্বারা গঠিত, সেই ধরনের চরিত্র তার শিলার মধ্যে দেখা যাবে। সেই কারণেই হ্যাঁ,
সেই কারণে কোনো সয়েলে দেখো আমি বলছি পটাশের পরিমাণ কম, কোনো এতে লাইমের পরিমাণ বেশি, কোথাও নাইট্রোজেন একদম নেই, কোথাও হিউমিক অ্যাসিড বা আমরা যদি হিউমাস বলি তার পরিমাণ বেশি। এই কনফিগারেশনের চেঞ্জেসগুলো হতে থাকে। এটা মূলত এর সূত্রপাত হচ্ছে এই জায়গা থেকে। আর মিনারেলের সূত্রপাত ন্যাচুরালি অকারিং কম্পোনেন্ট, মানে কেমিক্যাল কম্পোনেন্ট যেগুলো হয় সেখান থেকে। বুঝতে পারা গেছে? শুধু শুধু টেম্পারেচার বললে হবে না তাহলে। হ্যাঁ অবশ্যই ফ্যাক্টর, না সেরকম ভাবে তো দেখতে গেলে ঠিকই তুমি যেটা বলেছো সেই রকম যদি আমি কথা বলি, যেখানে টেম্পারেচার বেশি রেট অফ ওয়েদারিং সেখানে বেশি হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি টেম্পারেচারের সাথে বৃষ্টিপাত হয় তাহলে একবার ড্রাই হবে একবার ওয়েট হবে, সেখানে ওয়েদারিং বেশি, এটা ঠিক সেইভাবে বলা যায়। কিন্তু অ্যাট এ পয়েন্ট অফ ইনস্ট্যান্স টেম্পারেচারের থেকে রেট অফ ওয়েদারিং বলাটা অনেক ভালো হবে। মানে তোমাকে আমি পুরোপুরি ভুল বলতে পারি না। দাঁড়াও, এটা তো এখনো শেষই হয়নি। এবার তো আমি কেন রেড কালার হয় সেই কালারের কম্পোজিশনটা বলেছি আমি, যে রেড সয়েল কেন রেড কালারের হয় সেই জায়গাটাতে আগে যাই, তখনই তো তুমি ওই ঝুলি থেকে সাপ বেরোনোর মতো অবস্থাটা হবে। দেখো, রেড সয়েল মেনলি found in reddish color because of the availability of reddish color because of the availability of iron content and with the diffusion of crystalline igneous and metamorphic rock system, with the crystalline igneous and metamorphic rock system iron content is added. Metamorphic rock iron content is added. যদি এই ক্রিস্টালাইন রক সিস্টেম বোথ ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক থেকে না হতো তাহলে এই আয়রন কন্টেন্ট আমরা পেতাম না, বিকজ সেডিমেন্টারি রকের ক্ষেত্রে আয়রন কন্টেন্ট আমরা খুব বেশি পাই না। সেডিমেন্টারি রক জেনারেলি নন মেটালিক একটা রক সিস্টেমের মধ্যে পড়ে। সেডিমেন্টারি রকের ক্ষেত্রে আমরা মেটাল অ্যাজ সাচ দেখতে পাই না, কিন্তু ইগনিয়াস রক বলো বা মেটামরফিক মানে রূপান্তরিত শিলা বলো, সেই ক্ষেত্রে এর পরিমাণটা আমরা বেশি দেখতে পাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাইম একদমই তাই, সেডিমেন্টারি রকের এখানে এক্সিস্টেন্স খুব একটা দেখাই যায় না, একদমই তাই। এবং না, সব ক্ষেত্রে এটা পুরোপুরি সেডিমেন্টারি রককে দায়ী করা যায় না, কারণ সেডিমেন্টারি রক হলেই যে লাইম থাকবে এমনটা নয়, তবে এক্ষেত্রে পসিবল, কারণ সেডিমেন্টারি রকের এক্সিস্টেন্স নেই, এটা ঠিক কথা। অবশ্যই অ্যালুভিয়ালের ক্ষেত্রে লাইম তো থাকে, ওই যে বলছিলাম ক্যালসিয়াম কার্বনেট, কাঁকড়ের যে ফর্মেশন হয় কাঙ্কার বা কাঁকড়, সেটা তো এখান থেকেই পাওয়া যায়। আচ্ছা, নেক্সট তোমরা যেটা লিখবে, ক্রিস্টালাইন রক মানে হচ্ছে যে সমস্ত রকগুলোর ক্ষেত্রে ক্রিস্টাল ফর্মেশন হয়, স্লো কুলিং হয়, এবং এই যে ম্যাগমাটার উপর ভিত্তি করে হয়, মানে যে ম্যাগমাতে কুলিং হয় তবে তো ইগনিয়াস রক তৈরি হবে, সেই ম্যাগমাটা আয়রন কন্টেন্ট এবং সিলিকা কন্টেন্ট বেশি থাকে, ফলে ওটা যখন ভাঙছে তখন ওই আয়রনটা এই শিলার ক্ষেত্রে অ্যাডেড হচ্ছে। সিম্পল লজিক। ওয়েট, এক মিনিট, ওপরে কে থাকছে বলছিলাম? ও হো, ওটা তো ল্যাটেরাইট সয়েলের ক্ষেত্রে, ওটা আসবো পরে, ওখানে বৃষ্টিপাত বেশি দরকার হবে আমার, ওর ফরমেশন আর এর ফরমেশন সম্পূর্ণ আলাদা। নেক্সট লেখো,
mainly found in Archean granite and gneiss rock system. Archean granite and gneiss rock system. দেখো এই যে আর্কিয়ান যুগের শিলা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রাইমারি রক। একদম প্রথমে যখন পৃথিবীতে শিলা গঠন শুরু হয় তখনই আর্কিয়ান শিলা তৈরি হয়েছে, এবং আর্কিয়ান যুগের শিলা হচ্ছে পুরোপুরিভাবে আগ্নেয় শিলা। যে কারণে আমরা যখন শিলা ব্যবস্থা পড়বো দেখবে এটাকে আমি উল্লেখ করবো অ্যাজ প্রাইমারি রক সিস্টেম। এবার আর্কিয়ান যুগের এই শিলা, তাহলে আমি এখানে আগেই উল্লেখ করে রেখেছি যে আমার ইগনিয়াস রক আছে আর আছে মেটামরফিক রক। গ্রানাইট থেকে ট্রান্সফর্ম হয়ে মানে তার মেটামরফোসিস হয়ে তৈরি হয় নিস, এবং এটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে কারণ যদি টিপিক্যাল কোয়েশ্চেন আসে যে কোন যুগের শিলা থেকে পাওয়া গেছে, তাহলে আর্কিয়ান যুগের গ্রানাইট এবং তার পরবর্তীতে সেটা ট্রান্সফর্ম হয়েছে নিসে, সেই যুগের শিলা থেকে মেনলি রেড সয়েল পাওয়া গেছে। আচ্ছা, রেড সয়েল যখন হাইড্রেটেড হয় তখন ইয়েলো কালার হয়, এটা বললাম আমি। ওকে, এরপর লেখো ইন প্লেসেস ওয়্যার irrigation is available, in places where irrigation is available, different crops can be cultivated like wheat, cotton, tobacco, wheat, cotton, tobacco, and in some places sugarcane too. In some places sugarcane too, মানে আখও চাষ হয়। স্পেসিফিক্যালি কোথায় আখের চাষ হয় আমি একটা সিম্পল এক্সাম্পল তোমাদের বলি। 2017-তে অপশনাল একটা বোধহয় কোয়েশ্চেন, 2017 সালটা আমার ঠিক খেয়াল নেই, অপশনাল একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল যে বর্তমান সময়তে ভারতবর্ষের আখ শিল্প বা আখ উৎপাদন ক্ষেত্রগুলো উত্তর থেকে, আমরা জানি সুগার কেনের জন্য উত্তরপ্রদেশ একদম টপ বস, উত্তর থেকে দক্ষিণে কেন ট্রান্সফার হয়ে যাচ্ছে? এই আনসারটার পেছনে প্রধান একটা কারণ হচ্ছে বর্তমানে দক্ষিণে তামিলনাড়ু স্পেসিফিক্যালি এই জায়গাতে কিছু পোর্শনে আখের চাষ ব্যাপক পরিমাণে হচ্ছে, এবং এই জায়গাতে যে রেড সয়েলের কথা আমি বলছি কিছু জায়গাতে তার সাহায্য নিয়ে ভালো পরিমাণে আখের চাষ হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে তোমরা মার্ক করে রাখো। আর এখানে লেখার মতো কিছু নেই, ইকোনমিক সিগনিফিকেন্স আমি বলেছি। উত্তর ভারতে উত্তরপ্রদেশে তো আখের চাষ ম্যাক্সিমাম হয়। এবার কি হচ্ছে, এই যে বললাম আমি যে কিছু কিছু জায়গাতে যেখানে আমি ইরিগেশন অ্যাভেলেবেল করতে পারছি, রেড সয়েল যুক্ত অঞ্চলেও আখ চাষ করা পসিবল হচ্ছে, এবং এটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে, দক্ষিণ ভারতের কিছু জায়গাতে স্পেসিফিক্যালি তামিলনাড়ু অঞ্চলটাতে এই সুবিধাটা দেখা যাচ্ছে। যে কারণে, এবং এই আখের ক্ষেত্রে মানে আখের যে তোমার ওই সুক্রোজ কন্টেন্ট যেটার জন্য মিষ্টত্ব হয় রসে, সেটা দক্ষিণ ভারতের তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের তৈরি হওয়া আখে। সেই কারণে আখ ইন্ডাস্ট্রিগুলো দক্ষিণ ভারতে একটা প্রবল ইয়ে বিস্তার করছে। এটা অপশনাল একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল আর কি, এটাই বললাম। ওকে, আর একটা ইয়ে লিখে নাও, রেড সয়েল মেনলি ফাউন্ড ইন পিডমন্ট প্লেন, লেখো তারপর আমি বলছি কি, PIDMONT, পিডমন্ট প্লেন, and valleys অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, রেড সয়েলের ক্ষেত্রে এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে রেড আর ল্যাটেরাইট দুই ধরনের সয়েল আছে, কাকে কোন জায়গায় দেখা যাবে? দুটো তো বৃষ্টিপাত কম বেশি যুক্ত অঞ্চলে হয় প্রথম কথা, কিন্তু উষ্ণতা দুটোর ক্ষেত্রে বেশি লাগে। দুটোই আয়রন কন্টেন্টে পরিপূর্ণ সয়েল,
কিন্তু কোথায় দেখা যাবে? স্পেসিফিক্যালি ল্যাটেরাইট সয়েলটা আমরা টপ রিজিয়নে দেখতে পাই, আর পর্বত গাত্রে মানে স্লোপ বা পিডমন্ট ভ্যালি যেগুলো তৈরি হয় সেই জায়গায় রেড সয়েলটা দেখা যায়। এই কারণে এটা লিখিয়ে দিলাম। নেক্সট এবার লেখো ব্ল্যাক সয়েল। আচ্ছা, এবার আমি একটুখানি বলে নিই আগে না। হ্যাঁ, অবভিয়াসলি মানে তুমি হিমালয়ের পিডমন্ট জোনে থোড়ি পাবে। আমি তো তার আগে বলেই দিয়েছি যে কোন জায়গাতে, ডেকান সাউথ ইস্টার্ন পোর্শন অফ আমার প্লেটু রিজিয়ন, ওই জায়গাতেই পাবে। একটুখানি বলে নি, আমি তোমাদের কোয়েশ্চেনের আনসার আস্তে আস্তে পরে করছি, নোট ডাউন করো। ব্ল্যাক সয়েলস, ক্রপস বললাম মনে হলো তো, আমি সুগার কেন 2 বললাম না? ব্ল্যাক সয়েল দেখো, ব্ল্যাক সয়েল is the third largest soil group of India with 10.6% with 10.6% aerial coverage, with 10.6% aerial coverage. Stop. This soil is also known as black cotton soil. This soil is also known as black cotton soil, as cotton is the most important crop, as cotton is the most important crop in this soil. নেক্সট পয়েন্ট লেখো, এটা তোমরা অনেকেই জানো, কিন্তু কেন বলে এটা কেউ যদি জেনে থাকো আমায় বলবে। দিস সয়েল ইজ অলসো নোন অ্যাজ রেগুর সয়েল। Why this is called regur? Why this is called regur? Anyone? রেগুর সয়েল কেন বলে আমি বলে দিচ্ছি, নিজেদের মতো এটা লিখে নেবে। দেখো, এই যে সয়েলের ফরমেশনটা হয়েছে, এটা ব্যাসাল্ট সয়েল থেকে হয়েছে। এটা অনেকের মতে, অনেক সয়েল সায়েন্টিস্টের মতে এই রেগুর শব্দটা এসছে রেগরা বা রেগার নামক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে লেয়ারিং। এবার যখন এই ডেকান রিজিয়নটাতে ওই ম্যাগমা মানে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসলো, তাকে আমরা লাভা বলি, লাভার অল্টারনেট সিট দিয়ে একটা পুরো অংশ তৈরি হলো, যেটা ব্যাসাল্টের আমরা অবস্থান দেখতে পাচ্ছি। এবার ওই ব্যাসাল্ট সয়েল, ব্যাসাল্ট রক উইথ ডিউ রেসপেক্ট টু টাইম ওয়েদার্ড হয়ে আজকের দিনের ব্ল্যাক সয়েল তৈরি করেছে। ফলে এই যেহেতু একটা লেয়ারিং হিসাবে এই রকটার অবস্থান ছিল এবং সেখান থেকে সয়েল তৈরি হয়েছে, তাই অনেকের মতে এটা লেয়ারিং এর মাধ্যমে তৈরি হয়েছে, এবং দ্যাট ইজ ওয়াই রেগরা শব্দটি এসছে, যার অর্থ লেয়ারিং, সেই জন্য অনেকে রেগুর সয়েল বলে। এছাড়া কোনো কারণ এর পিছনে খুব একটা দেখা যায়নি, মানে উল্লেখ করা নেই কোথাও। আর ব্ল্যাক কটন সয়েল বলা হয় জাস্ট বিকজ অফ এই সয়েলের ক্ষেত্রে আমরা কটনটা দেখতে পাই। আর নোমেনক্লেচার গুলো লিখে নাও। নেক্সট পয়েন্টে লেখো, দিস সয়েল ইজ অলসো নোন অ্যাজ, দিস সয়েল ইজ অলসো নোন অ্যাজ, এটা বহুবার জিজ্ঞাসা করেছে, সেলফ মালচিং সয়েল। দিস সয়েল ইজ অলসো নোন অ্যাজ সেলফ মালচিং সয়েল and self plouging soil, PLOUGHING, self plouging soil। এরপর লেখো, মেনলি ফাউন্ড ইন Deccan Plateau, mainly found in Deccan Plateau, Gujarat, Maharashtra,
comma part of Madhya Pradesh and Malwa Plateau, part of Madhya Pradesh and Malwa Plateau হয়েছে। নেক্সট লেখো ব্ল্যাক সয়েল ইজ endowed with black soil is endowed with titaniferous টাইটানি লেখো টাইটান লেখো TANEFEROUS টাইটানিফেরাস ম্যাগনেটাইট endowed with titaniferous magnetite and thus the color became black. টাইটানিফেরাস ম্যাগনেটাইটের কারণে আমরা ব্ল্যাক কালারটা দেখতে পাই। স্টপ। amount of iron and its oxides is also adequate in nature.